যাওয়ার কথা ছিল অফ বিট, কিন্তু চলে গেলাম। ওয়াও, কি দারুণ। সোলো ট্রিপে কোনো গন্ডগোল হবে না, একদম হতেই পারে না, কিন্তু আবার শেয়ার গাড়িতে অনেক কিছু প্রবলেমও আছে। রাস্তা তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার প্রচন্ড ভূতের ভয় করছে। কিন্তু যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে। নমস্কার, আমি এশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। হ্যালো কিউট বন্ধুরা, আজ হচ্ছে সোলো ট্রিপ জার্নি ডে 2 আর এই দিন ছিল প্রবলেমস এর পর প্রবলেমস, কিন্তু দিনের শেষটা ছিল আনএক্সপেক্টেড। এই ভিডিওতে বলবো কি করে তোমরা 600, 1000, 1500 টাকার মধ্যে দার্জিলিং এ হোটেল পেতে পারো। ভিডিওটা একদম স্কিপ করবে না, অনেক ছোট ছোট ইনফরমেশন দেবো ভিডিও শেষ অবধি। নর্থ বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম রামধুরা থেকে আজ চলে যাব। এই সোলো ট্রিপ জার্নি ফার্স্ট দিন আমি এই রামধুরাতে ছিলাম। কেমন হয়েছিল সব আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, ভিডিওটা অলরেডি আপলোড করে ফেলেছি। কখনো যদি রামধুরা আসার প্ল্যান হয়ে থাকে তাহলে দেখতে পারো। হোমস্টে থেকে কালিম্পং যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি করে নিয়েছিলাম। শেয়ার গাড়িতেও যাওয়া যেত, কিন্তু এর পরের জার্নিগুলো শেয়ার গাড়িতেই করব, তাই আর করিনি। আর এদিকে সেদিন আমার পিরিয়ডসও স্টার্ট হয়ে গেছিল, বুঝতেই পারছো। শেয়ার গাড়িতে আসলে ভালোও হয়, কিন্তু আবার শেয়ার গাড়িতে অনেক কিছু প্রবলেমও আছে বাসে আসলে। মেন যেটা হচ্ছে বাথরুম, যদি মাঝ রাস্তায় বাথরুম পেয়ে যায় তখন কি করবেন। এখন যাচ্ছি হচ্ছে আরেকটা অফবিট জায়গা, যেটা দার্জিলিং এর একদম কাছে। তো আমি লাইফ কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল। এই মুহূর্ত অবধি জানতাম আমি যে অফবিট জায়গায় যাব, যেটা হচ্ছে সিংতাম, দার্জিলিং এর একদম কাছে। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে এমন হলো হোমস্টের সাথেও ঝামেলা, যার জন্য ক্যান্সেল হলো। যাই হোক, সব বলবো, আগে রিজার্ভ গাড়ি করে কালিম্পং পৌঁছে গেলাম। এখন আমি আছি হচ্ছে কালিম্পং এর ট্যাক্সি স্ট্যান্ডে। এটা হচ্ছে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় কালিম্পং থেকে দার্জিলিং, তারপর এইসব সাইডে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। আমি দেখি জিজ্ঞেস করে কাউকে দার্জিলিং এরটা কোথায় আছে। পেডং যায়, রাংপো যায়, কালিম্পং যায়। আরে এটা তো ওই ট্যাক্সি স্ট্যান্ড, এনবিএসটিসির বাস যেটা ছাড়ে, এইটা মনে আছে? এই স্ট্যান্ডটাই হচ্ছে সেম। ওখানকার লোকজনের থেকে জানতে পারলাম এই যে ফার্মেসি দেখছেন, জেটওয়েল ফার্মেসি, তার ঠিক পাশেই হচ্ছে কালিম্পং দার্জিলিং যাওয়ার সিন্ডিকেট গাড়ি। দর্শন করে ধরবে, তারপর কিন্তু গাড়িটা ছাড়বে। এবার আমি যেই গাড়িটা একা আছে সেখানে ফ্রন্ট সিট নেই, থার্ড নাম্বার আছে। থার্ড নাম্বারে আমি যেতে চাই না, এই জন্য কেন কি আমার হয় না, মানে আমার জায়গা বেশি লাগে, তো সেইখানে প্রবলেম, তো ফ্রন্টে নেব। সোলো ট্রিপ না আসলে তো জানতেই পারতাম না যে এইগুলো হয়। যে বাস ছাড়ার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, আর শেয়ার গাড়ি কিন্তু কোনো ফিক্সড টাইম নেই। 1 ঘন্টার মধ্যেও ছাড়তে পারে, আবার 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যেতে পারে। মানে যেটা মেন ব্যাপার হচ্ছে 10 জন যতক্ষণ না হবে শেয়ার গাড়িতে পুরো ততক্ষণ ছাড়বে না। এবার ধরো 5 জন, এবার আপনি 2 জনের ভাড়া দিন, 10 জনের ভাড়া দিতে পারে, যেতে পারে, কিন্তু 10 জন না কমপ্লিট হলে, একজনও যদি কম হয় তবুও গাড়ি ছাড়বে না। আচ্ছা, কালিম্পং থেকে দার্জিলিং যাবার যে এই শেয়ার গাড়িগুলো, এগুলোর ভাড়া কিন্তু 250 টাকা। সে আপনি লাস্ট রোতে বসুন, সেকেন্ড রোতে বসুন বা ফ্রন্ট রোতে বসুন, ভাড়া কিন্তু একই, 250 টাকা প্রতি ব্যক্তি। গাড়িতে বসে গেছি, এখন মনে হচ্ছে 12:30টার মধ্যে গাড়িটা ছেড়ে দেবে। আরে আগের গাড়িটা ফুল হতে কিন্তু প্রচুর টাইম নিয়েছে, তবে আমাদের এই গাড়িটা মানে তাড়াতাড়ি সবাই এখন ভরে গেছে। তো ওইটা ডিপেন্ড করছে, যদি তাড়াতাড়ি লোক এসে যায়, ফুল মানে কমপ্লিট হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দেবে, আর না হলে টাইম লাগবে। এবার বলে আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতন অপেক্ষা করেছিলাম যাতে গাড়িটা কখন ছাড়ে। আসলে এর আগের গাড়িটা যতক্ষণ না ছাড়ছিল, তাই জন্য আমাদের গাড়িটা মানে লোকজন এসে গেলেও কিন্তু ছাড়ছিল না। তো যেটা হয়েছিল, আগের গাড়িটাতে লোক আসতে প্রবলেম হচ্ছিল, আর লাস্ট রোটেই সিট বাকি ছিল, আর লাস্ট রোটেই বেশিরভাগ লোক বসবে না, যেটা আমারও প্রবলেম, অনেকেরই প্রবলেম হয়। তো এইটা অনেক সময় আপনাদের প্রবলেম হতে পারে, তাই জন্য আমার কাছে বেটার লেগেছে বাস, যেটা ভাড়াটাও কম আর ফিক্স একটা টাইম আছে। আর বাসে যেটা হয়, মাঝখানে কোনো হল্টও দেয় না। যদি টাইম শর্ট থাকে বা তাড়াতাড়ি পৌঁছানোর হয় তাহলে কিন্তু বাস, লাক ভালো থাকলে কিন্তু শেয়ার গাড়িতেও ইজিলি পৌঁছে যেতে পারবে তাড়াতাড়ি। তবে শেয়ার গাড়িতে কিন্তু বেশ ভালো ভিউ পাবে, বেশক, লামাহাটা, এগুলো সব ক্রস করে যায়। যাই হোক, আমাদের চলতে মাঝপথে একটা হল্ট দিয়েছিল। শেয়ার গাড়ি কিন্তু মাঝখানের একটা স্পটে দাঁড়াবে ব্রেকফাস্ট, লাঞ্চ বা যাই হোক স্ন্যাক্সের একটা ডিনারের জন্য। 10 মিনিট থেকে 15 মিনিটের এই ব্রেকটা হয়।
অন দ্য ওয়েতে যাওয়ার পথে আমার অফবিট দার্জিলিং সিনথমের যে ওনার ছিল, যে হোমস্টেতে বুক করা হয়েছিল কাল রাতেই, তো তার সাথে একটা প্রবলেম হয়। ওনার একটা ব্যবহারে আমার খুব খারাপ লেগেছিল, প্রচণ্ড বাজে বিহেভিয়ার ছিল। তো আমি হোমস্টের নাম নিচ্ছি না তার বিজনেসের জন্য। তো যাই হোক, আমি তখনই প্ল্যানটা ক্যান্সেল করে দিই। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, যাওয়ার পথেও আমি তখনও জানতাম না আমার জন্য কি অপেক্ষা করেছিল। বৃষ্টি হচ্ছিল ঠিক আছে, কিন্তু তারপরে এত ভয়াবহ হবে কাণ্ড ভাবতেও পারিনি। সেদিন ওই দুপুরবেলা 12টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে প্রথম রাস্তাতে একটু কুয়াশা দেখা দিয়েছিল, সেটাতে অসুবিধা হয়নি। তারপর যত যাচ্ছে লামাহাটার দিকের কাছে যত যাচ্ছি, রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছিল। মানে এমন পরিস্থিতি হয়ে গেছিল যে রাস্তার একদম কাছে বা একটু দূরেও কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। যেহেতু আমি সামনের সিটে বসে আছি, তাই আমি জানি মানে দূরে যদি কোনো গাড়িও থাকে, সেই গাড়ির যদি কোনো হেডলাইট না জ্বালানো থাকে, কিচ্ছু দেখা যাচ্ছিল না রাস্তায়। আর সত্যি বলতে আমার এই পাশে যিনি গাড়ি চালাচ্ছিল, তিনি এত ভালো ড্রাইভ করেন, কেন কি আমাদের অ্যাক্সিডেন্ট হতে হতে কিন্তু 3বার বেঁচেছিলাম সেদিন। আস্তে আস্তে মেঘলাটাও কেটে গেল। যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছেন আমরা লামাহাটাও পৌঁছে গেছিলাম। মেইন টাইমে তো আমি ভিডিও তুলতেই পারিনি, যেহেতু আমার OnePlus ফোনের খুব প্রবলেম হয়। আর OnePlus ফোন দিয়েই ভিডিও এডিটও করি আর ভিডিওই তুলি। আর আমার কাছে এই একটাই ফোন, তো সেটা নিজের সেফটির জন্য আর আমি বেশি ইউজ করি। এই দার্জিলিংয়ের কাছে পৌঁছে গেলাম, এই ঘুম স্টেশনের ওই দিকে, সেইখান থেকে ট্রাফিক শুরু। বিশ্বাস করবেন না, আমাদের গাড়ি 1:45 ছেড়েছে, আমরা তখন 6টা বাজতে চললো, তখন গিয়ে আমি পৌঁছেছি দার্জিলিং স্টেশন। যদি এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও একটু ভালো লাগে। আর ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই জানিও তোমরাও কি সোলো ট্রিপ যেতে চাও। আমার সাথেই কেন এরকম হয় আমি জানি না। যা প্ল্যান করেছিলাম আজকে কিচ্ছু হয়নি। যেই হোমস্টেটা যাওয়ার কথা ছিল কালকে রাতে বুকিং করেছিলাম, তো হোমস্টেটা লাস্ট মুহূর্তে আর যাওয়া হলো না। এখন বাজে 5টা 15, সেটার গল্প আলাদা বলবো। হোমস্টেটা একটা আলাদা স্ক্যাম হয়েছে। তো যাই হোক, আর এখন 5টা 15 বাজে, দার্জিলিং এ আছি। কালকে সকালবেলা ভোরবেলা গ্যাংটক যেতে হবে। হোটেল একটাও পাচ্ছি না, হোটেলের মধ্যে যে ডরমিটরি আছে সেগুলো পাচ্ছি। কিছু প্ল্যান অ্যাকর্ডিং ট্রিপে যাচ্ছে না, যা ভাবছি তার উল্টো হয়ে যাচ্ছে, এত আনপ্ল্যান ট্রিপ। এবারে দার্জিলিং থাকার কোনো প্ল্যানই ছিল না, ভেবেছিলাম শুধু অফবিটই থাকবো, কিন্তু দেখুন ভাগ্য এমন, দার্জিলিংয়েই এসে গেলাম। তো যাই হোক, এর আগে কোনোদিনও দার্জিলিং স্টেশনে নামিনি, খুব ইচ্ছা ছিল ঘোরার, আর আজ এই পরিস্থিতিই আসলাম। এখানে থাকার কথাই ছিল না, কিন্তু আমাকে এখন এখানে থাকতে হবে আজকে একদিনের জন্য এখানে। তো সোলো ট্রিপে গেলে এরকম কিছু না কিছু ভুল হয়। আমি কোনটা দিয়ে বেরোবো জানি না, তারা জিজ্ঞেস করি কাউকে। ওই দিক দিয়ে সবাই গেল, এখন চট করে একটা গাড়ি নিয়ে কোনো একটা হোটেল খুঁজি। হোটেল খুঁজতে হবে, আমার কোনো হোটেল ঠিক নাই। বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কি করি, কোথায় পাবো গাড়ি জানি না, জিজ্ঞেস করতে হবে কাউকে। সোলো ট্রিপে কোনো গন্ডগোল হবে না, একদম হতেই পারে না। এত বৃষ্টি তার থাকতে হচ্ছে, যেটা কোনো প্ল্যান ছিল না সেখানে থাকতে হচ্ছে। একটা দাম নিয়ে নিচ্ছে, এখান থেকে কেভেন্টাসে রিজার্ভ করে যাবে বলছে 400 টাকা। এটা কোনো এখান থেকে জাস্ট সেইটুকু, তাতেই বলছে 400 টাকা করে নিয়ে নেবে। আমি ঠিক করেছিলাম যে কেভেন্টাসের ওখানে কোনো হোটেলই নিয়ে নেবো, হোস্টেলে থাকবো না, যেহেতু পিরিয়ডসের ফার্স্ট ডে ছিল বলে। কিন্তু দার্জিলিং রেলওয়ে স্টেশনের উপরে ট্যাক্সি স্ট্যান্ডে এসে যেখান থেকে কেভেন্টাস 400 টাকা, ইটস লাইক ডাকাতি, রীতিমতো ডাকাতি চলছে এখানে গাড়ি। অবশেষে একটা গাড়ি পেলাম, উনি 300 টাকায় রাজি হয়ে গেছিল, আর উনি বললো 300 টাকায় নাকি রেট। হোটেল বুক হলো মাস্কাটেল স্প্রিং বার্ন। ফাইনালি একটা হোটেল বুক করলাম, এখন 6:30 বাজে। হোটেলের দিকে করছি, তারপরে দেখি একটু ফ্রেশ হব। পৌঁছে গেলাম আমার হোটেলে। মাস্কাটেলের স্প্রিং বার্ন, এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। আমার রুম নাম্বার ছিল হচ্ছে 102, যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর রুমটা দেখতে পাচ্ছেন বেশ কিন্তু স্পেশিয়াস ছিল। বেডটা ছিল কুইন সাইজ বেড, তারপর ল্যাম্পশেড ছিল, আর সকেট কিন্তু ভরপুর ছিল, তো চার্জিংয়ের কোনো সমস্যা হবে না। ওয়াইফাই ছিল, এসির ফেসিলিটি ছিল, টিভি ছিল, কেটলি ছিল, ওয়ার্ড্রপ ছিল, আর বাথরুমটা তো বেশ মডার্ন ছিল।
চট করে তোমাদের একবার রুমটা আরেকবার দেখিয়ে দিই। আমার রুমটা যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আর আমি কিন্তু গোয়া এভিভো থেকে বুক করেছিলাম। আমার প্রায় 1500 সামথিং পড়েছিল। আসল রুম ভাড়া কিন্তু 4000 4500 টাকা। আর এই যে দেখছো বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে গ্রাউন্ড ফ্লোরের জন্য একটু ড্যাম্প গন্ধ প্রথম দিকে পাচ্ছিলাম, যেটা আমি বলে দিয়েছিলাম। আর হ্যাঁ, কমপ্লিমেন্টারি কিন্তু কেটলি ছিল আর হেয়ার ড্রায়ার ছিল, যার জন্য আমার এই হোটেলটা নেওয়া। আর লাস্ট মুহূর্তে আমি এটাই পেয়েছিলাম। এটার আসল ভাড়া অনেক বেশি, কিন্তু আমি অনেকটাই কমে পেয়েছিলাম যেহেতু 6টার সময় বুক করেছিলাম বলে। এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। তো ওনারা বেশ হেল্পফুল, যেগুলো ছিলও না বা ইয়েও ছিল না পরের দিকে অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, ওয়াইফাই এর ফেসিলিটি এখানে কিন্তু ওয়াইফাই এর ফেসিলিটি আছে। ওয়াইফাই আমাকে পাসওয়ার্ড দিয়েছে, ইউজ করে দেবো ওয়াইফাই এর স্পিড কেমন আছে। আচ্ছা, আর এই ফুড মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই চট করে। আমি চট করে মেনু কার্ডটা শেয়ার করলাম, একটু পজ করে দেখে নাও। যদিও বা এই হোটেলের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয়, তো মেনু লাগবে না। হোটেলের বেস্ট ব্যাপার হচ্ছে বাইরে থেকে খাবার আনা যাবে, ননভেজ ফুড অ্যালাউড, আউটসাইড ফুড অ্যালাউড আছে। ইনফ্যাক্ট জোম্যাটো সুইগি থেকে আমি ফুড ডেলিভারি হয়েও যাবে, মানে কোনো রেস্ট্রিকশন নেই। এটা কিন্তু বেস্ট ব্যাপার, এটা সব হোটেলে থাকে না। প্লাস পয়েন্ট হচ্ছে এটা কিন্তু প্লেন এরিয়া, ইজিলি যে কেউ হাঁটতে পারবে। মানে কারোর যদি পায়ের প্রবলেম হয় বা কেউ যদি এজেড থাকে আসা যাবে। ওই উঁচাই মানে দার্জিলিং এ অনেক হোটেলের রাস্তা আছে যেগুলো উঁচুতে নিচুতে এরকম করে হাঁটতে হয়, এরা কিন্তু সেটা না, ভালোভাবে ইজিলি আসা যাবে। তো এটা একটা ইউএসপি এই হোটেলে। কখনো ট্রাই করেছো যে 10 মিনিট আগে হোটেলে বুক করে তারপর সেই হোটেলে ঢুকে যাওয়া? আমি করেছি আজকে। আমরা জেনারেলি একদিন আগে 2 দিন আগেও লাস্ট বুকিং করি, দিনের দিন ঠিক 10 মিনিট আগে বুক করে হোটেলে ঢোকা, এরকম এক্সপিরিয়েন্স কখনো করেছি। ওরা আপ্রাণ চেষ্টা করছে তাদের বেস্ট দেওয়ার। সত্যি বলতে এই হোটেলে আপ্রাণ চেষ্টা করছে ওদের বেস্ট দেওয়ার। আমি খুঁজছি দার্জিলিং এ যদি কোথাও ক্যাফেটেরিয়া পাওয়া যায়। গ্লেনারিস না, কেভেন্টাস না, তাছাড়া আর কি আছে? আর এই রেস্টুরেন্টে ঢুকছি না, যদি তোমরা ফেসবুকে কেউ ভিডিও দেখে থাকো তাহলে বলতে। দার্জিলিং ফুড ট্যুরের একটা ভিডিও দেওয়া আছে। ভেজ খাবার আমার দ্বারা হবে না, নন ভেজ খাবো। এবার আমি গুগলে সার্চ করে একটা ক্যাফেটেরিয়ার খোঁজ পেয়েছিলাম, যেটা রিভিউ বেশিরভাগই ওখানকার লোকালরাই দিয়েছিল বা শিলিগুড়ির আশেপাশের লোকজন দিয়েছিল। তো ইচ্ছা ছিল ওখানে যাওয়া। এখন অব্দি কেউ আসেনি এখানে ছাড়া, মানে এখানকার লোকাল ছাড়া। তো এটা একটা হিডেন জেম বলতেই পারো, দারুণ। টিপস দেখতে পাচ্ছেন, এইটার ঠিক 5টা দিয়ে যেতে হবে। যাই। আমি গুগল থেকে এটা বার করেছিলাম অ্যাকচুয়ালি, তো আমার ভালো লেগেছিল, এটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমি অর্ডার করেছিলাম ক্যাফে মোকামে না মোকানে, এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে পারছি না। তো যাই হোক, মোদ্দা কথা ক্রিম বেস ছিল, খেতে বেশ টেস্টি ছিল, উপর দিয়ে চকলেট সস ফস দেওয়া ছিল। তো তাছাড়াও কিন্তু এখানে অনেক পেস্ট্রি, তারপর চিজ কেক, এগুলো খুব ভালো পাওয়া যায়। আর ওখানকার কয়েকজন কাস্টমার বলছিল ট্রাই করা হয়নি। তো নেক্সট টাইম আসলে আমি এখানে আরও অনেক কিছু খাবার ট্রাই করব। গ্লেনারিস কেভেন্টার্স তো অনেকবার যাওয়া হয়, একবার হলেও এখানে আসো। আর মেনলি যেটা আমার আরও ভালো লাগলো, এখানকার স্টাফ কিন্তু বেশিরভাগ ফিমেল। লাজিজ অ্যাফেয়ারের ঠিক উল্টো দিকে এইটা, ভীষণই ভালো। লাজিজ অ্যাফেয়ার আছে তার ঠিক উল্টো দিকে হিমালয়ান কফি। তারপর ম্যালের ওখানটায় দুটো বাচ্চা সানফ্লাওয়ার বিক্রি করছিল, নিলাম। আর এরপরে গেলাম হচ্ছে আমি গ্লেনারিজে ভেবেছিলাম একটু পেস্ট্রি দেখি কি পাওয়া যায়, চট করে দেখতে গেছি, নিয়ে নিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা সানফ্লাওয়ার নেওয়া, নিলাম। অবশেষে আমরা এই গ্লেনারিজে আসলাম। গ্লেনারিজে আমি কোনোদিন পেস্ট্রি বলুন বা মাফিন এগুলো কিছুই কিনিনি, ইচ্ছা ছিল কেনার, কিন্তু এত ভিড় দেখে আর কিনলাম না। ভেবেছিলাম পরের দিন সকালবেলাও কিনবো, কিন্তু অবশেষে টাইম আর হয়ে ওঠেনি, তাই জন্য পরের দিন সকালবেলাও আর কিনিনি। যাই হোক, কোনো এককালে নিশ্চয়ই অবশ্যই কিনবো। কিন্তু ডিনার করেছিলাম, আর এখানে লাইভ মিউজিক হয়। ডিনারটা হোটেলের মধ্যেই আমি জোম্যাটোর মাধ্যমে অর্ডার করেছিলাম, দেখাচ্ছি। আর করেছিলাম হচ্ছে ডেকেভাস থেকে। কি অর্ডার করেছি একবার চলুন দেখাই।
জোম্যাটোতে আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিলি পর্ক আর পর্ক মোমো, কোনো রাইস আইটেম করিনি। যাই হোক, খুব টাইমের মতনই ঠিকঠাক সেফলি আমাকে ডেলিভারি দিয়ে গেছে। আর এই যে দেখে নাও, আমার তো টেকেভার্সে যেটা হচ্ছে পর্ক মোমো বেশ ভালো লাগে, আর চিলি পর্কটাও ভালো লাগে, তার সাথে চিলি চিকেনটাও খুবই ভালো লাগে। তো যাই হোক, খেয়েছিলাম গরম গরম, আর পাশেই ছিল বলে খুব একটা ঠান্ডাও হয়নি, গরমই ছিল, বেশ ভালো লেগেছিল খেতে। টেকেভার্সে ভিডিওটা না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো কি কি দাম আছে খাবারে। আচ্ছা, আমি বলে দিই, আমার পর্ক মোমোটা, আমার ওভারঅল বিল এসছে হচ্ছে 601 টাকা। তো যেহেতু পর্ক মোমো 200 টাকা লেখা ছিল, আর ড্রাই চিলি পর্কে ওই 250 এরকম সামথিং। তার সাথে তো সুইগি একটা তো মানে একটা ট্যাক্স ফ্যাক্স দিয়ে এই চার্জটা নিয়েছে। ঠিক আছে, চলো আমি খেয়ে নিই তার চট করে। খুব ভূতের ভয় করছে, আমি জানি না কেন, প্রচন্ড পরিমাণে ভূতের ভয় করছে। আমি জানি না, আমি অ্যাকচুয়ালি প্রচন্ড মানে আমার ভূতের ভয় আছে। সেদিন রাতে ভূতের ভয়ের জন্য তো আমি প্রায় সারা রাত জাগা, আর যার ফলে হয়েছিল কি পরের দিন বেশ ভালো কাঞ্চনজঙ্ঘা দেখেছিল, কিন্তু আমি দেখতে পারিনি। আমার গ্যাংটক যাওয়ার কথা ছিল, আমি ঘুম থেকেও লেট হয়ে গেছি, আর কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পারলাম না। মর্নিং। আজ আর কোথাও গেলাম না আমি, অ্যাকচুয়ালি রাতে কালকে ঘুম হয়নি বলছিলাম, তো সকালবেলা উঠতে পারিনি যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে যাব। যাই হোক, আবারও তো আসা হবে কখনো দার্জিলিং, তখন না হয় যাব। আর আমি সব জিনিসগুলো চার্জে দিয়েছি, গিম্বল মাইক এগুলো চার্জে দিচ্ছিল, গেলাম না। ভোরের দিকে প্রায় অলমোস্ট ঘুমিয়েছি। ব্রেকফাস্ট এখন দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে দিয়ে 7:20 দিয়েছে। আমি একটু মাথায় শ্যাম্পু করলাম যেহেতু চুলটা খারাপ হয়ে গেছিলো। আর এখানে ব্রেকফাস্টে কি দিয়েছে দেখাচ্ছি, খেয়ে বলছি কেমন। ওনারা যখন প্রথম ব্রেকফাস্টের অপশনটা দিয়েছিল সেটা কিন্তু আমাকে আলু পরোটা বা কচুরি দিয়েছিল, সামহাও আমি ওটা নিইনি, আমি অন্যটা নিয়েছি। এবার আসছি, অমলেটটা আমার খুব একটা খাস কিছু লাগেনি, একটু অন্যরকম লেগেছিল খেতে। স্যান্ডউইচটা ভীষণই বেসিক লেগেছিল, কিন্তু বেস্ট যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে কফি। তো আমি প্রেফার করব এখানে আসলে পরোটা বা লুচি তরকারি। ব্রেকফাস্টে অপশানস আছে লুচি তরকারি, আলু পরোটা, তার সাথে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট, পোচ যা কিছু দিতে পারো। তার সাথে ছিল স্যান্ডউইচ, ব্রেড বাটার জ্যাম। তো এগুলোর অপশানস ছিল, তো আমি বলেছিলাম আমি স্যান্ডউইচ খাবো। তো তোমরা চাইলে অন্য কিছুও খেতে পারো, অন্য খাবারগুলো হয়তো টেস্ট আছে। স্যান্ডউইচটা মোটামুটি বেসিক লেগেছিলো, বাট ঠিক আছে, আদারওয়াইজ এমনি ভালো। কফিটা কিন্তু বেশ ভালো ছিল। নাইস এক্সপিরিয়েন্স, ভালোই ছিল। যে আমি যে বাজেটে পেয়েছি 1535 টাকায়, তো বেশ ভালো ছিল সেই আন্দাজে। ঠিক আছে, যাই হোক, এবার আসি সব থেকে কম খরচে কি করে তোমরা দার্জিলিং ঘুরতে পারবে। আমার মতে হিসাবে হচ্ছে 3000 টাকা যদি তোমরা নন এসি বাসে, আর তারপর শিলিগুড়ি থেকে যদি দার্জিলিং অবধি বাসে আসো, এই যে আমি লিস্টটা পুরো দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর যদি আমার মতন আসো, মানে স্লিপার বাস, এসি অ্যান্ড তারপর শেয়ার গাড়ি এইসব করে যদি আসো, তাহলে আমি বলবো 5900 মতন লেগে যেতে পারে। আর চেষ্টা করবে দার্জিলিংয়ে হোস্টেলে থাকা, তাহলে বা ডরমিটরিতে কোনো রুমে, তাহলে কিন্তু খরচটা অনেক কম টাকায় হয়ে যাবে। যাই হোক, ম্যাক্সিমাম যদি খুব বেশি হয় তাহলে 7000 টাকা ওভারঅল খরচ লাগতে পারে, তার বেশি লাগবেই না। তো যারা মেয়েরা আছে, আমি তো স্পেশালি বলবো তোমাদের প্রথম সোলো ট্রিপ যদি কোথাও যেতে চাও, দার্জিলিং অবশ্যই আসো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে।